প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার ফেসবুক আইডি, ইমেল আইডি এবং ইউটিউব চ্যানেল দেওয়া আছে। তোমরা এগুলোর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি বিশেষ করে বলবো তোমাদের এই ক্লাসগুলো যেকোনো ক্লাস পাওয়ার জন্য আমার বা অন্যদের, বিশেষ করে শুধু মনোবিজ্ঞান, আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিওগুলো পাও। দেখো যে তোমরা যারা এখন উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীতে আসো, তাদের জন্য মূলত এই ক্লাসটা আমি আজকে বলছি। যদিও মনোবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস, এর আগের দিনও আমি ব্যাখ্যা দিয়েছি উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীতে কেন মনোবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস, কেন দ্বিতীয় পত্রের ক্লাস নয়। কারণ তোমরা জানো যে হঠাৎ করে করোনা চলে আসার কারণে তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের শুধু অধ্যায় ৮ মানে মনোবিজ্ঞান পরিস্থিতি, এই অংশটুকু শেষ করতে পারিনি। আর কোনোভাবেই প্রথম পত্র না পড়ে, মানে গড় মধ্যমা প্রচুরক, আদর্শ বিচ্যুতি, এই বিষয়গুলো না জেনে দ্বিতীয় পত্রে আমরা কিছুতেই কিন্তু বুঝতে পারবো না। সেই জন্য আমরা প্রথম পত্রের বিষয়গুলো একবার দেখে নিচ্ছি। প্রথম পত্রের ব্যাপারগুলো শেষ করেই আমরা দ্বিতীয় পত্র দেখার চেষ্টা করব। জানি না সময় পাওয়া যাবে কি না। দেখো যে গত ক্লাসে আমরা যে বিষয়গুলো জেনেছিলাম সেটা পরিসংখ্যানের সাধারণ বিষয়গুলি, যেমন পরিসংখ্যানের সংজ্ঞা, প্রয়োজনীয়তা, ব্যবহার, গণসংখ্যা নিবেশন, এই ব্যাপারগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা জানার চেষ্টা করব গড় ও খুচরো এর সংজ্ঞা, সুবিধা অসুবিধা এবং বাস্তব জীবনে আমরা কি করে প্রয়োগ করতে পারি, এই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো আজকে ক্লাসে চলে যাই। দেখো যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সমূহ, আমরা আজকে পড়তে যাচ্ছি কেন্দ্রীয় প্রবণতা। তো কেন্দ্রীয় প্রবণতার অনেকগুলো পরিমাপ হয়, সেগুলোর মধ্যে আছে গড়, মধ্যমা, খুচরো, আরো অনেক অনেক থাকতে পারে। তো পরিসংখ্যানটা তোমরা যদি কারো থাকে তারা তো খুব ভালো করে জানো, আর না থাকলেও বলি, অনার্সে যখন অনার্স পর্যায়ে পড়বা, যে সাবজেক্টই তোমরা পড়ো না কেন, তোমাকে এই মনোবিজ্ঞানের মতো 100 মার্ক বা 200 মার্ক অবশ্যই হলো পরিসংখ্যান পড়তেই হবে। আসলে পরিসংখ্যান খুব গুরুত্বপূর্ণ। তো পরিসংখ্যানের সর্বনিম্ন পর্যায়ের পরিমাপক হলো গড়, মধ্যমা, খুচরো। এর চেয়ে আরেকটু হলো বড় মাপের পরিমাপক হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বিস্তার, এইগুলো। একবারে উঁচু মাত্রার কিছু পরিমাপক আছে, যেমন টি টেস্ট, এফ টেস্ট, জেড টেস্ট। তারপর এরকম আরো অনেক টেস্ট আছে যেগুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায় কে ভালো কে মন্দ, বা অনেক অনেক ব্যাপারগুলো। অথবা গতদিনের উদাহরণে বলেছিলাম যে বর্তমানে করোনার যে টিকাগুলো আবিষ্কার হয়েছে, এই টিকাগুলো কতটুকু প্রয়োগযোগ্য, কত পরিমাণে হলো সঠিকভাবে ফলাফল প্রদান করেছে, এই সব কিছু জানার জন্য আমাদের কিন্তু এই পরিসংখ্যানের প্রয়োজন। তো এইভাবে হলো যে অনেকগুলো পরিসংখ্যান নিয়ে আছে। তো আমরা সাধারণত প্রথম পত্রে প্রাথমিক পর্যায়ের পরিমাপগুলোই জানার হলো চেষ্টা করব। কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা আমরা জেনে নিই। দেখো যে কোনো পৌনঃপুন্যের বন্টন লক্ষ্য করলে দেখা যায় সাপলাঙ্কগুলোকে বন্টনের মাঝামাঝি স্থূপীকৃত বা কেন্দ্রীভূত হতে এবং দুই পাশে ক্রমশ কমে আসার প্রবণতা থাকে। এই যে মাঝামাঝি যে কেন্দ্রীভূত হওয়ার যে প্রবণতা, তাকেই আমরা বলছি কেন্দ্রীয় প্রবণতা। দেখো তোমরা এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ো, যদি তোমাদের আমরা বয়সগুলো নেই, শুধু তোমাদের বয়স কত হওয়ার কথা, ধরলাম যে 18 বছর তোমাদের বয়স, গড় বয়স কত, 18 বছর। দেখা যাবে যে 17 বছরেরও কয়েকজনকে আমরা খুঁজে পাবো, আবার 19 বছরেরও কাউকে আমরা খুঁজে পাওয়া অস্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু দেখা যাবে যে গড় বয়স যেটা, সেটারই কিন্তু হলো বেশি জন থাকবা। কি জন থাকবা? বেশি জন থাকবা।
একেবারে কম বয়সের আবার কম জন থাকবা, আবার বেশি বয়সের কম জন থাকবা। তাহলে মাঝামাঝি বয়সের সবচেয়ে হলো বেশি জন থাকবা। তাহলে ধরলাম তোমাদের যদি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের গড় বয়স যদি 18 বছর হয়, তাহলে বেশি সংখ্যক হয়তোবা তোমরা 100 জন শিক্ষার্থী আছে, 150 জন শিক্ষার্থী আছো, তার মধ্যে 100 জনে দেখবা যে বয়স হলো কত, 18 বছর। এরকম দেখবে যে 5 জন শিক্ষার্থী পাবো, তাদের বয়স কত, 17 বছর। 5 জন খুঁজে পাবো, তাদের বয়স কত, অথবা 19 বছর। তাহলে 17.5 বছর নিশ্চয়ই আমরা কিছুজন খুঁজে পাবো, বা 18.5 জনও আমরা কিছুজন খুঁজে পাবো, যেটা হলো 17 বছরের চেয়ে বেশি বা 19 বছরের চেয়ে হলো বেশি। তাহলে কেন্দ্রে মানে গড় মানের ক্ষেত্রে আমরা যে বেশি খুঁজে পাচ্ছি, বেশি সংখ্যক সাফল্যাঙ্ক খুঁজে পাচ্ছি, এটাই হলো কি কেন্দ্রীয় প্রবণতা। তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সমূহ অনেক হতে পারে। তার মধ্যে আমরা জানব গড়, মধ্যমা, প্রচুরক, তো সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান এবং মোড। এই তিনটে আমরা জানার চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করব মিন এবং গড় এবং প্রচুরক। তো আমরা দেখি গড় কি। যে গড় হলো কোনো তথ্য সারিতে যতগুলো সংখ্যা থাকে তাদের সমষ্টি কি। তাহলে যতগুলো সংখ্যা বা সাফল্যাঙ্ক আছে তাদের কি করলাম, যোগ করে নিলাম। যোগ করলাম, সমষ্টি মানে কি, যোগ করলাম। ততগুলো সংখ্যা দ্বারা যতটা সংখ্যা যোগ করেছি, তাহলে 5টা যদি যোগ করি, 5 দিয়ে কি করলাম, ভাগ করলাম। তাহলে যে মান পাওয়া যাবে তাকে বলবো কি আমরা গাণিতিক গড়, গড় বা গাণিতিক গড়। তাহলে উপরে কি করে, উপরে হলো যোগফল, উপরে কি যোগফল, নিচে কি সংখ্যা, কতটি সংখ্যা আছে সেটা হলো কাউন্ট। তাহলে সংখ্যা কাউন্ট করব কতটা ছিল। তাহলে যেটা পাইলাম সেটাই হলো আমাদের কি গড়। মনে করো যে তোমরা 5 জন বান্ধবী আছো, যে 5 জন পরীক্ষা দিলা, পরীক্ষা দেওয়ার পরে যে কেউ 60 পেয়েছে, কেউ 65 পেয়েছো, কেউ 70 পেয়েছো, কেউ 75, কেউ 80। তাহলে যদি বলা হয় তোমাদের গড় মার্ক কত, তাহলে তোমাদের কি 60 যোগ 65 যোগ 70 যোগ 75 যোগ 80 এগুলোকে যোগ করলাম। যোগ করে কত দিয়ে ভাগ দিব, যেহেতু তোমরা 5 জন ছিলা, 5 দিয়ে হলো ভাগ দিব। তাহলে যে মানটা আমরা পাবো সেটাকে বলবো গড়। গড় বলতে বিচ্ছিন্ন সাফল্যাঙ্ক সমূহ বা পরিমাপ সমূহের যোগফলকে তাদের সংখ্যা দিয়ে ভাগ করাকে বোঝায়। এটাই হলো গড়। এটা আমরা সবাই জানি, আশা করি তোমাদের কাছে এটা কঠিন মনে হবে না। দেখো কিছু আমরা উদাহরণ জেনে নেই। একটি বাসায় 5 জন মানুষ আছে, তাদের বয়স, একজনের বয়স 12 বছর, একজনের 16, একজনের 18, একজনের 34, একজনের হলো কি 38 বছর বয়স। তাহলে যদি বলি যে তাদের গড় বয়স কত, তাহলে আমাদের কি করতে হবে, এই 12 যোগ 16, 18, 34, 38, 12, 16, 18, 34, 38 কি করলাম, যোগ করলাম। তারপরে গুণে দেখলাম এখানে কয়টা সাফল্যাঙ্ক বা সংখ্যা আছে। তাহলে 1, 2, 3, 4, 5, সেজন্য কি করলাম, 5 দিয়ে ভাগ দিলাম। তাহলে সাফল্যাঙ্কগুলো যোগ করলাম আর কাউন্ট করলাম, গণনা করলাম কতটা সংখ্যা যোগ করলাম, কয়টা, 5টা, 5 দিয়ে ভাগ। তাহলে 100 যোগ করে কত হয়েছে, 118, নিচে হলো 5 সমান সমান গড় পেয়েছি আমরা 23.6। তাহলে ওই পরিবারের 5 জন সদস্যের গড় বয়স 23.6 বছর। এখন আমরা সূত্র দুটো জেনে নিব। ফর্মুলা, এটা হলো অবিন্যস্ত উপায়ে গড় নির্ণয়ের পদ্ধতি। আবারও বলি কি, অবিন্যস্ত। তোমাদের কাছে যে বইটা আছে সেটা, বিশেষ করে যোগেন্দ্র কুমার মন্ডল স্যারের বই থেকে সরাসরি আমরা করছি। তোমরা বইটা খুলে অবশ্যই হলো বসে পড়ো এই বই থেকে, যাতে যেহেতু আমরা সরাসরি কাজ করছি না, সমস্যায় পড়তে পারি, সেই জন্য যোগেন্দ্র কুমার মন্ডল স্যারের একটা বইয়ে তো সরাসরি আমি দিয়েছি। তাহলে ওখানে যাও, যে দেখো অবিন্যস্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের মানে পদ্ধতি হলো এক্স বার। এক্স বার মানে হলো গড়, এটা হলো প্রতীক, গড়ের প্রতীক কি এক্স বার। আর ইংরেজি শব্দ হলো মিন, এটার নাম হলো সামেশন, সামেশন এক্স।
এক্স এ হলো স্বাপলাঙ্ক, এক্স স্কোর মাস স্বাপলাঙ্ক এক্স। তাহলে স্বাপলাঙ্কগুলো কি করতে হবে? যোগ করতে হবে। এন তাদের সংখ্যা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। যদি বিন্যস্ত পদ্ধতিতে, বিন্যস্ত পদ্ধতি মানে আগে থেকে তোমাদের এলোমেলো তথ্যগুলো সাজানো গোছানো আছে। কিভাবে আছে? শ্রেণী সীমা এবং পণ্য পণ্য দিয়ে সাজানো গোছানো আছে। তোমাদের গতদিন যেটা বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজটা যদি তোমরা করো সেটাই হবে কি তোমাদের বিন্যস্ত উপাত্ত। ওই উপাত্ত দিয়ে কিন্তু তোমাদের বাড়ির কাজ আজকেও আমি দিব। তো একই ক্ষেত্রে হলো কি এক্স বার মানে হলো গড়, সামেশন মানে যোগফল। এখানে কি আছে? গুণ করতে হবে। কি কি গুণ করতে হবে? দুইটা জিনিস হলো গুণ করতে হবে। এফ তে হলো ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, টালি থেকে যেটা আমরা পেয়েছিলাম সেটার নাম কি? গণসংখ্যা। আর এক্স হলো এখানে স্বাপলাঙ্ক, কিন্তু হলো কি? গড়। এম আছে দেখো, মিন, গড়। কিসের গড়? এই যে শ্রেণী ব্যবধান আছে, প্রকৃত সীমা এবং পরবর্তী সীমা, সেই সীমার গড়টাকে আমরা বলছি কি? এক্স। এখানে কিন্তু সরাসরি স্বাপলাঙ্ক যোগ করেছিলাম, কিন্তু এখানে এই সীমা থেকে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, সেটার নাম এখানে কিন্তু এক্স স্বাপলাঙ্ক। আর নিচে হলো কি আছে? এন। তাহলে মোট হলো এফ এর কতটা এফ এখানে আছে, গণসংখ্যা কতটি আছে তার মানে হলো কি? এন। তো চলো আমরা পরের দেখে নেই যে কি আছে। তো এখানে আরো কিছু সূত্র আছে, ওটা ব্যাপার না তোমাদের জন্য, আমরা পরের সূত্রে চলে যাই। তো অবিন্যস্ত উপায়ে যদি বলি, অবিন্যস্ত উপায়ে গড় নির্ণয় করো। আবারও শোনো, অবিন্যস্ত উপায়ে গড় নির্ণয় করো। 16, 17, 10, 13, 20, 18, 13, 14, 18। দেখো এই জিনিসগুলোকে আমি সবগুলোকে কি করলাম? যোগ করে নিলাম। তারপরে গুনে নেই যে কয়টা ছিল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো তাহলে কয়টা ছিল? মোট 9টা। সেজন্য কি 9 দিয়ে ভাগ দিলাম। তাহলে যোগ করে পাইছি কত? 139। আর কতটা সংখ্যা স্বাপলাঙ্ক কাউন্ট করে কত পাইছি? 9। তাহলে 139 ভাগ 9। আশা করি তোমরা এই পর্যায়ে এসে সবাই ভাগ অঙ্ক করতে পারো। তো আমরা গড় পাইলাম কত? 15.44। একটা 4 লেখার দরকার নাই, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত লিখলেই হলো, চলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই হলো আমাদের অবিন্যস্ত পদ্ধতি থেকে গড় নির্ণয় করতে হবে। উপরে যোগ করব আর নিচে কাউন্ট করব যে কতটা সংখ্যা যোগ করেছি, সেটার ভাগফলই হলো আমাদের গড়। আরো কিছু উদাহরণ আমরা দেখে নেই যে হোয়াট ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফলোইং নাম্বারস। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15টা। এখানে কতটা আছে? 15টা স্বাপলাঙ্ক বা সংখ্যা আছে। এগুলো কি করব? সবগুলোকে যোগ করব। 12 যোগ 15 যোগ 9 যোগ 23 যোগ 39 যোগ 32 যোগ 25 যোগ 37 যোগ 17 যোগ 7 যোগ 52 68 18 23 20। সবগুলোকে যোগ করে নিবা। তাহলে যোগফল কত পাবো? করে দেখবা, কিন্তু না দেখলে হবে না, ভিডিও দেখে আর কি হয় না। তাহলে আমি জাস্ট এখানে দ্রুত বলে যাচ্ছি, তুমি থামিয়ে থামিয়ে হলো করে নাও, যোগ করে দেখো যে যোগফল তুমি 393 পাও কিনা। আর এটাকে আমরা ভাগ দিলাম 15 দিয়ে, তাহলে দেখবা যে 26.2 বা 20 আমরা খুঁজে পাই কি না। যদি আমরা এটা খুঁজে পাই তা ভাববা যে তোমার অঙ্ক করা ঠিক আছে। এখন বাড়ির কাজ তোমাদের জন্য দিলাম। দেখো যে এই যে উপাত্তগুলো কোথায় দেখছো? দেখো পরিচিত মনে হতে পারে। এই উপাত্তগুলো এই উপাত্ত থেকে প্রথম দিন তোমাদের আমি গণসংখ্যা নিবেশন বের করতে বলছিলাম, ওই সেই উপাত্তগুলো। কিন্তু এই উপাত্ত দিয়ে আজকে কি করবা? আজকে অবিন্যস্ত উপাত্ত থেকে গড় নির্ণয় করবা। কি? তাহলে প্রতিটা হলো যোগ করবা। যোগ করার পরে কি করবা? কতটা আছে সেটা দিয়ে ভাগ করবা।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40টা মোট 40 তাহলে 40 দিয়ে যদি ভাগ দাও উপরে যোগ করে নিবা তারপর 40 দিয়ে ভাগ দিলে কি হবে এটাই আমরা গড় পাবো। এই কাজটা তোমরা প্রথমেই করলা, এখানেই কিন্তু শেষ না। তোমাদেরকে আমি বলবো যে বিন্যস্ত উপাত্তের মাধ্যমে গড় নির্ণয় করা। তাহলে এই সূত্র ফেলবা, যখন বিন্যস্ত উপাত্তের মাধ্যমে তোমাদেরকে গড় নির্ণয় করতে বলবে তখন এই সূত্র ফেলবা। তাহলে বিন্যস্ত উপাত্ত কি ছিল? যখন দেখো যে যখন তোমাকে এই জিনিস এবং পণ্য দেওয়া থাকবে, তোমাদের বইয়ে আছে, এটা চিন্তা করার কোনো দরকার নাই, বই খুলে দেখো এটা কিন্তু আছে। তাহলে যখন বললাম শ্রেণী ব্যবধান এবং পণ্য মানে এফ, ছোট হাতের এফ দেওয়া থাকবে, তখন হলো ভাববা যে তোমাকে বিন্যস্ত উপায়ে গড় নির্ণয় করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার কয়টা কাজ? দুইটা কাজ। একটা হলো মধ্যবিন্দু নির্ণয় করা, আর একটা হলো কি এফ আর এক্স, তাহলে পণ্য আর মধ্যবিন্দু গুণ করা। আবারও বলি, যখন শ্রেণী ব্যবধান এবং পণ্য দেওয়া থাকে তখন আমাদের গড় বের করতে বলবে, এটাই হলো কি বিন্যস্ত উপায়ে গড় বের করা। তাহলে তোমার প্রথম কাজ কি? মধ্যবিন্দু বের করে নেওয়া, এবং দ্বিতীয় কাজ হলো কি পণ্যের সাথে মধ্যবিন্দু গুণ করা। তাহলে এগুলো দেওয়াই থাকবে, এই লাইন তো দেওয়াই থাকলো, এই লাইন দেওয়াই থাকলো। আর যদি মনে করো অবিন্যস্ত উপাত্ত থাকে আর যদি বলে এর মাধ্যমে গড় নির্ণয় করো, কিসের মাধ্যমে? বিন্যস্ত উপাত্তের মাধ্যমে, তাহলে তোমাকে এই লাইন এবং এই লাইন তৈরি করে নিতে হবে। ওকে, তোমাদের বাড়ির কাজ একটু পরে এইরকম একটা আছে, অবশ্যই দেখো। তাহলে 108 আর 110 এর মধ্যে মধ্যবিন্দু কত? 109। 105 আর 107 মধ্যে মধ্যবিন্দু কত? 106। যদি কোনো সমস্যা বোধ করো দুইটা যোগ করবা, 102 আর 104 যোগ করলে কত হবে? 206। 2 দিয়ে ভাগ দিবা, তাহলে কত পাবো? 103। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে যেটা মান আসে সেটাই কিন্তু কি মধ্যবিন্দু। তাহলে এইভাবে আমরা করলাম কি প্রতিটারই হলো মধ্যবিন্দু বের করে নিলাম। তাহলে আবারও বলি, শ্রেণী ব্যবধানকে মাঝামাঝি যে সংখ্যাটা সেটাই হলো আমাদের মধ্যবিন্দু। যে এখানে কত আছে? 108, 109, 110। তাহলে কি আছে এখানে? এই তিনটে সংখ্যা ছিল, তিনটে সংখ্যা, তাহলে মাঝেরটাই হবে মধ্যবিন্দু। যদি 4টে থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য কঠিন হতে পারতো। তাহলে কি বলছিলাম যে প্রথমটা যোগ শেষেরটা ভাগ হলো 2। এইভাবেও কিন্তু মধ্যবিন্দু বের করতে পারো। তাহলে কি হলো? 108 মানে প্রথমটা যোগ শেষেরটা ভাগ কত? 2। তাহলে এইভাবেও কিন্তু মধ্যবিন্দু বের করতে পারো। তাহলে মধ্যবিন্দুগুলো সব হলো আমরা বের করে নিলাম, যেগুলোকে আমরা বলছি স্বাপনাঙ্ক। এবার এফ এর সাথে গুণ করব। তাহলে 109 এর সাথে 1 গুণ করলে কত হয়? 109। এবার 3 দিয়ে 106 কে গুণ করব। 3 দিয়ে 106 কে গুণ করব। 3 6 18, 8 হাতে হলো 1, 3 0 0, তাহলে 1 যোগ করে 1 হলো, আর 3 ওকে 3, 318। এবার 4 দিয়ে 103 কে যোগ করব, তাহলে 3 এর 4 12, 2। আচ্ছা একবারে দেখো, যদি তুমি 4 দিয়ে 100 গুণ করো কত হয়? 400, আর 3 এর 4 12, তাহলে 412। 9 দিয়ে 100 কে গুণ করলাম, 900। 5 দিয়ে 97 কে গুণ করি, 5 7 35 এর 5, হাতে হলো 3, 5 9 45 আর 3 48। এবার 3 দিয়ে 94 কে আমরা যদি গুণ করি, দেখো যে 3 এর 4, এখানে কোনো কিছু মানে একটু ভুল মনে হচ্ছে, একটু দাঁড়াও। এখানে 2 ছিল, আমি একটু ভুল করছি, এখানে 2 ছিল। তো
এই যে তোমাদের বইয়ের আর কি এটা চিত্র, ঠিক আছে। তো 2 দিয়ে আমরা গুণ করি, 4 দুগুণ 8, 9 দুগুণ 18, আর 1 দিয়ে 91, তাহলে 91 যোগ করে আমাদের দেখতে হবে যে এখানে কতটা ছিল, 25টা। 1 আর 3 এর 4, 4 4 এ 8, 8 আর 9, 8 আর 16, 17, 17 আর 5 এ 22, 23, 24, 25, তাহলে n এর মান কত পাইলাম? তাহলে পূর্ণের সংখ্যা কত ছিল এখানে আমাদের? 25। আর এগুলোকে আমরা করব কি এবার? যোগ করব। তো যতগুলো আমরা fx পেয়েছি, তাহলে আমাদের সামেশন fx, তাহলে fx কে হলো কি করলাম? যোগ করলাম। তাহলে যোগ করে কত পাইলাম আমরা এখানে? 2503 পাইলাম। 2503, তাহলে ওকে। তাহলে দেখো যে উপরে দিলাম 2503 ভাগ হলো 25, তাহলে আমরা ভাগফল পেয়েছি 100.12। এই 100.12 হলো আমাদের গড়। তাহলে এভাবে তোমরা নতুন নতুন অনেকগুলো উপাত্ত নিয়ে গড় নির্ণয় করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই? এই উপাত্তগুলো তোমাদের কিন্তু আমি প্রথম দিন দিয়েছিলাম। কিছুক্ষণ আগে যেটা ছিল সেটাও কিন্তু এই উপাত্তগুলোই ছিল। তাহলে প্রথম দিন তোমরা কি করছো? এই উপাত্ত ব্যবহার করে, দেখো এই উপাত্ত ব্যবহার করে ইতিমধ্যেই পণ্যের বন্টন তৈরি করেছো। যদি এর আগের দিনের ক্লাসটা তোমরা করে থাকো এবং হোমওয়ার্ক যদি করে থাকো, ওকে, তাহলে সেই জিনিসটা তোমরা বের করবা, সেই চার্টটা নিবা। তাহলে একদিকে তোমরা পেয়েছো কি? শ্রেণী সীমা, আর একটা পেয়েছো কি? পূর্ণ। সেটা থেকে তোমরা এবার কি বের করবা? প্রথমে মধ্যবিন্দু বের করবা, পরে কি? পরে হলো মধ্যবিন্দুর সাথে হলো f গুণ করবা, মানে f গুণন x। এভাবেই তুমি প্রথম দিনের ওই চার্ট থেকে সহজেই কি বিন্যস্ত উপায়ে গড় নির্ণয় করতে পারবে। তারপরে তোমাদেরকে বলবো যে বিন্যস্ত এবং অবিন্যস্ত, বিন্যস্ত এবং অবিন্যস্তর মধ্যে গড়ের কোনো পার্থক্য হয় কিনা এটাও তোমরা কিন্তু পরীক্ষা করে দেখতে পারো, তাই না? যে সবগুলো যোগ করে অত দিয়ে ভাগ দিয়ে কি হয়? আর টেবিলের মাধ্যমে একই উপাত্ত টেবিলের মাধ্যমে বের করে কি পাওয়া যায়, এটা খুব আমাদের জন্য কি খুব একটা উপভোগ্য জিনিস কিন্তু হতে পারে। আসলেই একই মতো হয় কিনা, তাই না? আশা করি তোমরা হলো পরীক্ষা করে দেখবে। গড় ব্যবহারের সুবিধা বলি যে এর নির্ভরযোগ্যতা খুব বেশি, যেহেতু এখানে হলো প্রতিটা জিনিস যোগ করতে হয়, প্রতিটা উপাত্ত বা সংখ্যা এখানে গণনার আওতায় নিয়ে আসতে হয়, সুতরাং এর নির্ভরযোগ্যতা বেশি হবে, এটাই খুব স্বাভাবিক। সহজে নির্ণয় করা যায়, এটা এমন একটা পদ্ধতি খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি, কোনো সমস্যা এখানে হয় না। তো সবচেয়ে ভেজাল মুক্ত পদ্ধতি এবং জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। দেখো স্কোরগুলো ক্রমানুযায়ী সাজানোর প্রয়োজন হয় না, যে আমরা সাবলঙ্গগুলো পাই সেগুলোকে কিন্তু ক্রম অনুসারে, মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এইভাবে সাজাতে হয় না। সুতরাং গড় এলোমেলো থাকলেও কোনো সমস্যা নাই। তুলনামূলক আলোচনা করা, যে কে ভালো কে মন্দ, কে বেশি মার্ক পেয়েছে কে কম মার্ক পেয়েছে, এই বিভিন্ন বিষয়গুলো সহজে আমরা জানতে পারি এই গড় ব্যবহারের মাধ্যমে। প্রতিনিধিত্বমূলক, এটা কিন্তু প্রতিনিধিত্বমূলক, ঠিক আছে? তো যে যারা কাজ করে সেটা কিন্তু সহজেই আমরা বুঝতে পারি, সেটা সহজেই আমরা বের করতে পারি। অন্যান্য গাণিতিক সমাধান, এই গড়গুলো এমন একটা জিনিস, পরিসংখ্যানের উচ্চতর যে কোনো জিনিস করতে গিয়ে যে কোনো জিনিস বলাটা একটু ভুল হয়ে যেতে পারে, বেশিরভাগ জিনিসের ক্ষেত্রে আমরা কিন্তু গড়টা ব্যবহার করে থাকি। গড় বিভিন্ন ক্ষেত্রেই হলো ব্যবহার করা হয়। রাশিমালাকে ক্রমানুসারে সাজাতে হয় না, উপাত্ত শূন্য বা ঋণাত্মক হওয়া সত্ত্বেও গড় নির্ণয় করা যায়। দেখো অনেক ক্ষেত্রে যদি উপাত্ত শূন্য হয়, কেউ শূন্য মার্ক পেয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু উপাত্ত মাইনাসও হতে পারে, তো সেই ক্ষেত্রেও গড় নির্ণয় করা যায়, তাতে কোনো সমস্যা কিন্তু হয় না। এইগুলোই হলো কি গড়ের সুবিধা। এখন আমরা কিছু গড়ের অসুবিধা জেনে নিব, যে স্কোয়ারের প্রতিটি সাবলঙ্ক দ্বারা প্রভাবিত। তাহলে গড়ের ক্ষেত্রে আমরা করলাম কি?
প্রতিটা সাফল্যাঙ্ক যোগ যেহেতু করলাম, সেহেতু প্রতিটা সাফল্যাঙ্ক এখানে লাগবে। কোনো সাফল্যাঙ্ক যদি না পাই আমরা, তাহলে কিন্তু গড় নির্ণয় করতে পারবো না। সময় সাপেক্ষ পদ্ধতি, যেহেতু সবাইকে এখানে গণনায় নিয়ে আসতে হয়, সেজন্য সময় চলে যায়, এটা খুব স্বাভাবিক। পর্যবেক্ষণ দ্বারা গড় নির্ণয় করা যায় না। তাহলে আমরা কিন্তু একটু দেখে শুনে পর্যবেক্ষণগুলো অবজার্ভ করলাম কি এটা না, কিন্তু এভাবে আমরা গড় নির্ণয় করতে পারবো না। অস্বাভাবিক বন্টনে গড় সঠিক পদ্ধতি নয়। যেমন যে মনে করো যে 5 জনের মধ্যে কেয়ার আছে 5 টাকা, কারো আছে 6 টাকা, 5 টাকা, 5 টাকা, একজনের আছে 10 টাকা, তাহলে কত হলো 25, আর একজনের আছে মনে করো 75 টাকা। ওকে, তাহলে মোট টাকা কত হলো বলো, যোগ করে বলো। 3 5 15 25 100 টাকা। তাহলে কত, 5 জনের মোট টাকার পরিমাণ কত, 100 টাকা। 5 জনের, 5 জনের 5 দিয়ে ভাগ, তাহলে গড়ে কত পাইলাম, 20। তাহলে গড়ে কয় টাকা করে আছে, 20। দেখো এখানে মানে মানগুলো এমন একটা অবস্থানে আছে, তাহলে কোথায় 5 সর্বনিম্ন ছিল আর কোথায় হলো সর্বোচ্চ 75 ছিল, কিন্তু গড় মান আবার একটা অন্যরকম পাইলাম। সেই জন্য এটা অস্বাভাবিক বন্টনের ক্ষেত্রে গড় কিন্তু মানে কেমন জানি হয়, বন্টনের সাথে হলো মিল পাওয়া যায় না। মুক্ত শ্রেণীর ক্ষেত্রে এটা ভালো কিন্তু হয় না। মুক্ত শ্রেণী বলতে বোঝায় তুমি কি ভাত খাও, হ্যাঁ অথবা না। যদি না খাও, কেন খাও না, এরকম ক্ষেত্রে হলেও গড় নির্ণয় করা সম্ভব হয় না। গড় একটা কি নির্ভরযোগ্য হয় না। এগুলো হলো গড়ের সমস্যা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা প্রতিরোধ সম্পর্কে হলো জানার চেষ্টা করব, যে কোন সংখ্যা তালিকায় সবচেয়ে বেশিবার যে সংখ্যার উপস্থিতি বা সাফল্যাঙ্কের উপস্থিতি দেখা যায়, তাকে আমরা তালিকার প্রতিরোধ বলি। যেমন দেখো, মনে করো 1 2 2 3 3 3 4 আছে, তাহলে এই এই উপাত্ত বা সংখ্যাগুলোর মধ্যে প্রতিরোধ কত, 3। তার কারণ 3 হলো কতবার আছে, 3 হলো 3 বার আছে, এই জন্য এটা প্রতিরোধ। তাহলে কোন সংখ্যা তালিকার প্রতিরোধ সুনির্ণীত নাও হতে পারে। যেমন 1 2 2 3 3 5। তাহলে এই ক্ষেত্রে কি বলবো, এই ক্ষেত্রে কিন্তু আসলে প্রতিরোধ কি, এরকম সমস্যা আমরা পড়তে পারি। তাহলে এখানে প্রতিরোধ হলো কয়টা, 2টা। যেহেতু 2 আছে 2 বার এবং 3 ও আছে 2 বার, তাহলে 2 ও 3 উভয় এখানে প্রতিরোধ। তাহলে কোন উপাত্তের হিসাবে যদি প্রতিনিধিত্বকারী গড়কে এমনভাবে সংজ্ঞায়িত করা হয় যে তালিকার সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত সংখ্যাটি গড়, তাহলে সেই গড়কেই বলা হয় প্রতিরোধ। তাহলে যেটা হলো বেশিবার পুনরাবৃত্তি হয়, বেশিবার পাওয়া যায়, সেটাই হলো আমাদের প্রতিরোধ। দেখো, প্রতিরোধের ধারণা ব্যবহারিকভাবে কার্যকর হয় যখন তালিকায় প্রচুর সংখ্যক উপাত্ত থাকে এবং উপাত্তের মানগুলোর পরিবর্তন মসৃণ হয়। যেমন একটা উদাহরণ আমরা একটা জেনে নিই, যে 1000 জন ব্যক্তির মধ্যে যদি 30 জনের ভর 61 কেজি, 31 জনের ভর 62 কেজি এবং 29 জনের ভর 63 কেজি এবং সম্ভাব্য অন্যান্য ভারসাম্য এর চেয়ে কম সংখ্যক ভার পুনরাবৃত্ত হয়, তাহলে কি হবে? যেহেতু আমরা দেখতেছি যে বেশি মানুষের ভর, সবচেয়ে বেশি মানুষের ভর 62 কেজি করে আছে, সুতরাং 62 কেজি হবে, সেটা হলো প্রতিরোধ। তো প্রতিরোধ আবার অনেক ক্ষেত্রে কি আহ গুণগত ক্ষেত্রেও বের করা যায়। কোন ক্ষেত্রে গুণগত, এটা তো পরিমাণগত ক্ষেত্রে বললাম। যেমন লাল গাড়ি বেশি দেখা যায় রাস্তায়, এটাও কিন্তু এইভাবে আমরা প্রতিরোধ নির্ণয় করতে পারি। এখন মনে করো যে তোমাদের এরকম আছে 5 9 8 5 13 3 5 6 2 5 8 3। তো এরকম যদি থাকে, এলোমেলো যদি উপাত্ত থাকে, সেটাকে আমরা বলছি কি অবিন্যস্ত, মানে ছক আকারে থাকবে না, এটা কি অবিন্যস্ত। তাহলে অবিন্যস্ত এরকম যদি উপাত্ত পাই, তাহলে প্রতিরোধ নির্ণয় করব কিভাবে? তাহলে প্রথমে আমাদের ক্রম অনুসারে সাজাতে হবে। ক্রম অনুসারে বলতে কি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, দুটোই কিন্তু আমাদের ক্রম অনুসারে সাজানো যায়। তাহলে এইভাবে সাজিয়ে দেখলাম যে 2 3 3 5 5 5 6 8 8 9 13। এবার আমরা দেখব যে সবচাইতে বেশিবার আছে কোন সংখ্যা অঙ্কটা বা সাফল্যাঙ্কটা। তো দেখতেছি যে 5 আছে সবচেয়ে বেশিবার, কয়বার, 4 বার।
তাহলে 5 সংখ্যাটা আছে কয়বার? 4 বার। তাহলে সবচেয়ে বেশি বার আছে 5, সুতরাং খুচরো হলো কি 5। তাহলে 5ই হলো 1, 2, 3, 4। 4 বার যেহেতু আছে সবচেয়ে বেশি, সুতরাং 5ই হলো এই ধারার খুচরো। এখন বিন্যস্ত উপাত্ত থেকেও কিন্তু খুচরো নির্ণয় করা যায়। তাই বিন্যস্ত উপাত্ত হলে কি হলো তোমাদের? এরকম তো দেওয়াই থাকলো, তোমাদের শ্রেণীসীমা দেওয়া থাকলো, পূর্ণ মানে এফও দেওয়া থাকলো। খুচরো নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু অন্য কোনো কিছু করতে হয় না, তাহলে অন্য অতিরিক্ত ঘর নিতে হবে না, এটাই বলতেছি। ঘরের ক্ষেত্রে কিন্তু কি ডান পাশে ঘর নেওয়া লাগছিল কয়টা? 2টা। ডান পাশে ঘর নেওয়া লাগছিল কয়টা? 2টা। কিন্তু খুচরো নির্ণয়ের ক্ষেত্রে ডান পাশে ঘর নিতে হবে না। ওকে, তাহলে যেরকম আছে সেই রকমই, কিন্তু তোমাদের কাজ আছে, তোমাদেরকে দেখতে হবে যে কোন ক্ষেত্রে। সে একটু বিদ্যুৎ চলে গেছে, সেই জন্য সমস্যায় পড়েছি। আশা করি খুব দ্রুত আমরা এটা কাটিয়ে উঠব। প্রিয় শিক্ষার্থীরা, 1 মিনিট। কোনো কারণে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে কাজটা এখানে করতে হবে সেটা বলি যে তোমাদের তাহলে দেখতে হবে যে পণ্য কোন সারিতে সবচেয়ে বেশি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে বেশি পণ্য আছে কোথায়? 9। তাহলে 9 এর সারিটা এইভাবে কি করবা? চিহ্নিত করবা। দুপাশে ডাবল হলো আন্ডারলাইন টেনে কি করবা? চিহ্নিত করবা। 14 থেকে 16 শ্রেণীসীমায় সবচেয়ে পণ্য বেশি আছে কত? 9। তাহলে এখানে একটা জিনিস জানবা যে পূর্বের সারি কোনটা, এখানে পূর্বের সারি কোনটা? এটা। তাহলে এটাকে ভাববা যে পূর্বের সারি, আর এই 4কে ধরবা কি? পরের সারি। আবারও বলি, যদি বলা হয় যে যে সারিতে পণ্য বেশি আছে তার পূর্বের সারি কোনটা? তাহলে 11 থেকে 13, এটা হলো কি? পূর্বের সারি। আর যদি বলা হয় যে সারিতে পণ্য আছে তার পরবর্তী সারি কোনটা? তাহলে সেটা হলো কি? 17 থেকে 19। তাহলে আমরা ছোট থেকে শুরু করি, সেজন্য হলো পূর্বের সারি এটা। তাহলে প্রথমে তোমরা করবে কি? এখানে পণ্যগুলো সব যোগ করে নিবা, বা যোগ করা আগে থেকে হলো থাকতে পারে। তাহলে 1 আর 3 4, 4 4 8, 8 আর 9 17, 17 আর 5 কত? 17 আর 5 22, 23 24 25। তাহলে কতটা এখানে আমরা পাইলাম? পণ্য পেয়েছি 25টি। এখন আমরা সূত্রটার জেনে নেই, যে সূত্রটা হলো প্রচুরক সমান এল এম ও, এখানে হলো এফ এ, নিচে আবার এফ এ যোগ এফ বি। একটু লক্ষ্য করবা, এটা গুণ চিহ্ন পরে এটা কি? আই। গুণ চিহ্নর পরে এটা কি? আই। তো এগুলোর আমরা ব্যাখ্যা এবার জেনে নিই যে কোনটা কি জিনিস। এল এম ও মানে যে শ্রেণীতে পণ্য বেশি সেই শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা। তাহলে যে শ্রেণীতে পণ্য বেশি, কোথায় পণ্য বেশি ছিল? পণ্য বেশি ছিল হলো এই যে 9 এর এখানে। তার নিম্ন সীমা কত? 14। আমরা বলছি এখানে কি? প্রকৃত নিম্ন সীমা। তাহলে প্রকৃত নিম্ন সীমা এখানে কিন্তু, যদিও আমরা 14 দেখি, 14 কিন্তু সত্যিকারে না, এখানে প্রকৃত নিম্ন সীমা কত? 13.5। তাহলে কত আমরা ধরে নিব? প্রকৃত নিম্ন সীমা 13.5। তাহলে যে দেখো, এখানে 13 ছিল, এখানে 14। তাহলে এখানে সত্যিকার কিন্তু 14ই কিন্তু শুরু না, শুরু কত? শুরু হলো 13.5। তাহলে এটাই আমরা কি দিলাম? প্রকৃত নিম্ন সীমা। তাহলে পরেরটা দেখি আমরা। সবচেয়ে বেশি পণ্য বিশিষ্ট শ্রেণীর পণ্য এবং পূর্ববর্তী শ্রেণীর পণ্যের পার্থক্য। পার্থক্য মানে কি? বিয়োগফল। পার্থক্য মানে বিয়োগফল। আবার বলি, সবচেয়ে বেশি পণ্য বিশিষ্ট শ্রেণীর পণ্য ও
পূর্ববর্তী শ্রেণীর পণ্যপণ্যের পার্থক্য। তাহলে পূর্ববর্তী শ্রেণীর সাথে কি আমরা করব, বিয়োগ করব। তাহলে আবার দেখে নেই পূর্ববর্তী শ্রেণীতে কি ছিল। দেখো এখানে আমরা পেয়েছিলাম কত, 9, আর পূর্ববর্তী কত ছিল, 5। তাহলে কি হবে, 9 বিয়োগ 5। তাহলে আমরা কি পাবো, 9 বিয়োগ 5। আবার দেখি এফ বি সমান কি, যে সবচেয়ে বেশি পণ্যপূর্ণ বিশিষ্ট শ্রেণীর পণ্যপূর্ণ এবং পরবর্তী শ্রেণীর পণ্যপূর্ণের পার্থক্য। তাহলে যেটাতে বেশি আছে আর এবং তার পরবর্তী শ্রেণীর পণ্যপূর্ণের কি বিয়োগফল দেখবো আমরা। তাহলে বিয়োগফলটা আমরা দেখি কত, এখানে আমরা বেশিতে পেয়েছিলাম 9 আর পরবর্তী শ্রেণী কত, 4। তাহলে 9 বিয়োগ 4 সমান কত পাবো, 5। তো আর আইতে হলো ক্লাস ইন্টারভেল, মানে হলো শ্রেণী সীমা। শ্রেণী সীমা কত ছিল, দেখো 5, 6, 7। তাহলে শ্রেণী সীমা কত পেলাম আমরা, 3। দেখো যদি এখানে দেখো তোমরা, এখানে দেখো 23, 24, 25। তাহলে শ্রেণী সীমা কত পেয়েছি, 3। এই শ্রেণী সীমা কিন্তু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রেণী সীমা কিন্তু একই হতে হবে, ভিন্ন হওয়ার কিন্তু চান্স নাই। তাহলে শ্রেণী সীমা কত, এই উপাত্তের 3। চলো আমরা এই মানগুলো হলো বসানোর চেষ্টা করি। কি কি মান ছিল, এল এম ও, যে শ্রেণীতে পণ্যপূর্ণ সবচেয়ে বেশি আছে সেই শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা। তাহলে কত, 14 কিন্তু না, তাহলে 13.5। 13 আর 14 মাঝামাঝি জায়গা, 13.5। তারপর একটা এফ এ ছিল, এফ এ সমান কি, যে শ্রেণীতে পণ্যপূর্ণ বেশি আছে সেই শ্রেণীর পণ্যপূর্ণ এবং তার পূর্ববর্তী শ্রেণীর পণ্যপণ্যের পার্থক্য বা বিয়োগফল। তাহলে 9 বিয়োগ 5 সমান 4। আর এফ বি সমান কি ছিল, যে শ্রেণীতে পণ্যপূর্ণ বেশি আছে সেই শ্রেণীর পণ্যপূর্ণ বিয়োগ তার পরবর্তী শ্রেণীর পণ্যপূর্ণ মানে 4 এর পার্থক্য বা বিয়োগফল। 9 বিয়োগ 4 সমান কত ছিল, 5। চলো আমরা মানগুলো বসিয়ে নিই সূত্রটাতে। এই সূত্রটা ছিল এটা, 13.5 যোগ 9 বিয়োগ 5 যোগ 9 বিয়োগ 5 যোগ 9 বিয়োগ 4 গুণন হলো 3। যেহেতু ক্লাস ইন্টারভ্যাল কত ছিল আমাদের, 3। তাহলে 13.5 একই থাকলো বারবার। তাহলে 9 বিয়োগ 5 সমান 4। 9 বিয়োগ 5 4 হয়, 9 বিয়োগ 4 কত, 5 হয়, গুণন 3। তাহলে উপরে 4, নিচে হলো 4 এর পাশে 9। তোমরা এখানেও কাটতে পারো, 3 কে 3, 3 3 9, এখানেও কাটতে পারো, কিন্তু আমি এখানে গুণ করছি 3 এর সাইডে 12 আর নিচে হলো 9। এখানেও আবার কাটতে পারো ইচ্ছা করলে, 9 ও 3 3 9, 3 এর সাইডে 12। যা খুশি করতে পারো, গাণিতিক প্রক্রিয়া তুমি এগুলো জানো, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সবগুলাই এটা জানি। তারপরে এটাকে ভাগ করলে 3 4 ভাগ 3 কে করলে 1.33 হয়, দুটাকে যোগ করা হলো কি 14.83। তাহলে আমরা প্রতিরোধ পেলাম কত, 14.83। তো প্রতিরোধের সুবিধা আমরা দেখি যে নির্ণয় করা খুব সহজ, গুণবাচক তথ্যের ক্ষেত্রেও সম্ভব, লেখচিত্রের মাধ্যমে এটা বের করা সম্ভব, চরম বা প্রান্তিক মানের দ্বারা প্রভাবিত হয় না। এই হলো প্রতিরোধের সুবিধা। অসুবিধাগুলো দেখো যে প্রতিরোধ নাও থাকতে পারে, অনেক ক্ষেত্রে প্রতিরোধ নাও থাকতে পারে, অস্বাভাবিক না, অনেক ক্ষেত্রেই প্রতিরোধ থাকবে না, একাধিক প্রতিরোধ থাকা সম্ভব। যেমন নাও থাকতে পারে, আবার একই উপাত্তে অনেকগুলো প্রতিরোধ থাকতে পারে। যেমন তোমাদের মার্কগুলো যে এতই কাছাকাছি হয়, সেখানে প্রতিরোধ অনেকগুলো থাকা খুব স্বাভাবিক। সকল মানের উপর নির্ভরশীল নয়, এখানে সকল মান দেখতে হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যে তোমাদের বাড়ির কাজ বলি, ওই আগের সেই উপাত্ত, এর আগের দিনের ক্লাসে যে উপাত্ত ছিল সেই উপাত্তগুলো কিন্তু এখানে আছে। সেই উপাত্ত দিয়ে প্রতিরোধ নির্ণয় করবা। তাহলে অবিন্যস্ত উপাত্ত দিয়ে প্রতিরোধ প্রথমত নির্ণয় করবা, গেল। আর প্রথম দিন তোমরা যে উপাত্ত ব্যবহার করে পণ্যপূর্ণের বন্টন টেবিল সাজাইছিলে, দেখো এই উপাত্ত এই করে পণ্যপূর্ণের বন্টন টেবিল কিন্তু অলরেডি সাজিয়েছিলা। সেই টেবিল থেকেই তোমরা কিন্তু আবার কি করবা, প্রতিরোধ নির্ণয় করবা। তাহলে প্রতিরোধ নির্ণয় করতে গিয়ে অতিরিক্ত ঘর কাটার কিন্তু দরকার তোমার নাই। ওকে, শুধু দেখতে হবে কোন শ্রেণী সীমাতে তোমাদের হলো সবচেয়ে বেশি পণ্যপূর্ণ আছে। তো
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে হয় ক্লাসের শেষে আসছি। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম আজকে গড় এবং খুচরো, সুবিধা অসুবিধা এবং অঙ্ক আমরা কিছু করেছি। তো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আসলে অ্যান্সার দেওয়া ওভাবে হয় না। ফেসবুকে যাওয়াই হয়নি। সেজন্য হয়তোবা অ্যান্সার গুলো পাওনি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমাদের সামনে তোমরা বইটা নিয়ে বসেছো এবং আমার সাথে, সাথে তোমরা করেছো। তোমরা করবা কি, থেমে, থেমে পরবর্তীতে ভিডিওটা দেখে থেমে, থেমে হলেও পড়ার চেষ্টা করো। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদের এই অঙ্কগুলো বেশ উপকারে আসবে। তো তোমাদের আবারও সবার শুভকামনা জানিয়ে, সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।